চারপাশটা স্বর্ণের মতো চিকচিক করছে তখন। এখন দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। দুপুরে ঢাকায় পৌঁছেই ময়ূরী বিছানায় লেপ্টে গিয়েছিল কিছু না খেয়ে। সবে মাত্র ঘুম থেকে উঠতেই পাশ থেকে জাপটে ধরল তাহসিন। ময়ূরী ভয়ে বুকে থুথু দিয়ে বলল, আপনি এখনো শুয়ে আছেন কেন? গোসল করেছেন? তাহসিনের ঠোঁটে দুষ্টু হাসি। সে ময়ূরীর নাকে নাক ঘষে ফিস ফিস করে বলল, চলো একসাথে যাই। ময়ূরী ধরফড়িয়ে উঠে বসল। তাহসিনের সাথে যাওয়া মানে মহাবিপদ। সে বিছানা থেকে নেমে কোমরে আঁচল গুজল। পাক্কা গিন্নির মতো কোমরে হাত রেখে চোখ পাকিয়ে বলল, বাচ্চারা কিছু খায়নি। বাজারে যাবেন কখন? তাহসিন বলল, বেগম সাহেবা, অফিসের লোক বাজার করে দিয়ে গেছিল সকালে, আর আপনার কষ্ট করে এখন রান্না করতে হবে না। তাহলে খাবো কি আমরা? আমি করেছি সব। ময়ূরী স্তব্ধ হয়ে খানিকক্ষণ তাকিয়ে রইল। ছোট্ট একটা জীবনে কত সুখ তার। লোকটার মনের অবস্থা ভালো নয়, তবুও তার কষ্ট হবে বলে নিজেই ক্লান্ত শরীর নিয়ে রান্না করেছে। মায়া হলো তার। দুহাত সামনে বাড়িয়ে দিতেই তাহসিন গাল ভরে হাসল। এগিয়ে এসে জড়িয়ে ধরল ছোট্ট বউকে। ময়ূরী বলল, আমরা কি ঠিক করেছি? তাহসিনের উত্তর আসে বেশ কিছুক্ষণ পর। ওসব তুচ্ছ ব্যাপার। তোমার স্বামীর এই মুহূর্তে বউ সন্তান ছাড়া আছে বাকে? আম্মাকে নিয়ে আমার চিন্তা নেই। তিনি সওদাগর বাড়ির সবসময় মাথা উঁচু করে প্রতিবাদী নারী হয়েই থেকেছেন। ময়ূরী নিচু চোখে তাকিয়ে দুহাতের মুঠোয় তাহসিনের মুখ ধরে বলে, কষ্ট হচ্ছে না আপনার? পরিবার ছাড়া থাকতে কেমন লাগে সেটা তো আমি জানি। তাহসিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। বিকেলের সেই সোনালি আলো তার তামাটে মুখে এসে পড়েছে। মোটের নরম হাতের স্পর্শে তার চোখের কোণে জমে থাকা অদৃশ্য এক চিলতে জল যেন মুহূর্তেই বাষ্প হয়ে উড়ে গেল। সে আলতো করে ময়ূরীর কপালে নিজের কপাল ঠেকিয়ে খুব নিচু স্বরে বলল, কষ্ট হয় মৌরি, খুব কষ্ট হয়। শেকড় ঠেরার ব্যথা তো আর মিথ্যে নয়, কিন্তু সেই শেকড়ে যদি কেবল বেশি থেকে থাকে, তবে তা আঁকড়ে ধরে মরে থাকার চেয়ে তপ্ত রোদে নিজের এক চিলতে জমিতে দাঁড়িয়ে থাকা অনেক বেশি শান্তির। সওদাগর বাড়িতে আমার প্রাচুর্য ছিল, কিন্তু প্রশান্তি ছিল না। প্রার্থনা যখন এক চিলতে প্রাপ্তি খুঁজে মরে, পৃথিবী তখন শূন্য থালা বাড়িয়ে দিয়ে বলে ধৈর্য ধরাই শ্রেয়। তাহসিন ময়ূরীর কোমরে দুহাত বেষ্টন করে তাকে আরও একটু নিবিড়ভাবে কাছে টেনে নিল। তারপর তার চোখের দিকে তাকিয়ে এক অমোঘ সত্যের মতো করে বলল, শোনো গিন্নি, পরিবার মানে কেবল একে ছাদের নিচে থাকা কিছু রক্তের সম্পর্ক নয়। পরিবার মানে হলো এমন এক নিরাপদ আশ্রয়, যেখানে পৌঁছালে সারাদিনের সব ক্ষত আর ক্লান্তি মুহূর্তে মিলিয়েছে। একগুচ্ছ হাহাকার মাখার রাজপ্রাসাদের চেয়ে এক মুঠো ভালোবাসা মাখে ছোট ঘরটি আমার কাছে অনেক দামি, কারণ আমার সেই আশ্রয়ের নাম হলো তুমি আর আমাদের এই ছোট্ট পৃথিবী। ময়ূরী আর কিছু বলতে পারল না। ময়ূরীর বুকে মাথা রাখল তাহসিন। বাইরে চড়ুই পাখিরা তখনও কিচিরমিচির করছে। ময়ূরীর মনে হলো এই মানুষটা হয়তো অনেক বড় এক পরিচয় বিসর্জন দিয়ে এসেছে, কিন্তু বিনিময়ে সে খুঁজে পেয়েছে এক প্রকৃত ঠিকানা। তাহসিন গেছে ফ্রেশ হতে। ময়ূরী ফাহাদের হাতে পায়ে তেল দিয়ে চিপচিপে বানিয়ে ফেলেছে প্রায়। পুতুল পাশেই বসে আছে, ফ্যালফ্যাল করে কাণ্ড দেখছে মামা আর মায়ের। তাহসিন তখন ভেজা চুলে বের হলো ঘর থেকে। ড্রয়িং রুমে এমন কাণ্ড দেখে নাক সিটকে এলো তার। শালাকে বাঁচাতেই যেন তার আগমন। চট জলদি এগিয়ে এসে বসলো বইয়ের পাশে। ময়ূরী ঠোঁট কামড়ে কাজে মগ্ন ছিল। তাহসিন এসেই একদমে বলল, বেগম সাহেবা, তাদের মাথাটা মুছে দাও, আদনানরা আসবে খানিকক্ষণ পরই। ময়ূরী ফাহাদকে ছাড়তেই ভাগ্নির সাথে দৌড়ে পালালো সেখান থেকে। তাহসিন ঠোঁট টিপে হাসলো। ময়ূরী শাড়ির আঁচল টেনে তাহসিনের মাথায় রেখে বলল, তাহসিন যেন সব সময় বইয়ের সাথে লেপ্টে থাকতে বড্ড পছন্দ করে। একটা বার শুধু সুযোগ পেলেই হয়। ময়ূরী তাহসিনের আক্রমণে হতবুদ্ধি হয়ে দাঁত চেপে বলল, বেহায়া পুরুষ, বাসায় বাচ্চারা আছে। তাহসিন ওসবে মন দিলে তো? বউ থাকলে দিন দুনিয়া ভুলে বসে এই বান্দা। তাহসিন বউয়ের কথায় মোটেও থামল না, বরং আরও কাছে টেনে নিয়ে গলা নামিয়ে বলল, বাচ্চারা থাকলেই বাকি, পুতুল তো জানে তার আব্বা আম্মুকে একটু বেশি ভালোবাসে। ময়ূরী লজ্জায় লাল হয়ে এলো। আঁচল টেনে নিজেকে ছাড়াতে ছাড়াতে ফিস ফিস করে বলল, একদম নির্লজ্জ। এ বাড়িতে এসে আপনার সাহস বেড়ে গেছে। তাহসিন হেসে তার কপালে আলতো একটা চুমু এঁকে দিল। সন্ধ্যার আগ দিয়ে আদনান এলো হাত ভর্তি বাচ্চাদের খাবার নিয়ে। পুতুল চাচ্চু বলেই দৌড়ে গিয়ে কোলে উঠে এলো। আদনান শব্দ করে হেসে উঠল, বলল,
আমার পুতুল সোনা কেমন আছো? পুতুলোর গলা জড়িয়ে ধরে গালে ছোট্ট করে চুমু খেলো, হাত নাড়িয়ে বলল। খুব ভালো আছি। ছোট্ট ফাহাদ তখন দুহাত পিছনে দিয়ে ভোলা ভালা বাচ্চার মতো চুপটি করে দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে। আদনান ওকে এমন করে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট টিপে বলল। শালাবাবু করে আসবে নাকি? ফাহাদ আশ্চর্য হলো যেন। এটুকু বাচ্চা চোখ বড় বড় করে বলল। আমি তোমার শালা কেমনে হই? আদনান পুতুলকে নামিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসলো ওর সামনে, তারপর বলল। তোমার বড় আপু হলো আমার বড় ভাইয়ের বউ, সেই হিসাবে তুমি তো আমার শালক হও। শালক মানে হলো শালাবাবু। তার চোখ কপালে তুলে বেশ কিছুক্ষণ ভাবলো। ছোট মানুষ, এত প্যাচ তার মাথায় ঢুকছে না। সে আদনানের শার্টের বোতাম টেনে ধরে গম্ভীর মুখে বলল। না, আমি তো পুতুলের মামা, আমার অনেক ক্ষমতা। আমি কোনো শালা হমু, আমি বড় মামা। আদনান হাসতে হাসতে ওর কাঁধে হাত রেখে টেনে নিজের কাছে আনলো, তারপর ফিসফিস করে বলল। তোমার ক্ষমতায় আছে ঠিকই, তবে তুমি হলে পকেটের সাইজ মামা। এখন বলো, এই যে এত খাবার আনলাম, চিপস লজেন্স, এগুলো কি শ্যালক হিসাবে খাবে নাকি মামা হিসাবে? শ্যালক হলে সব তোমার, আর মামা হলে অর্ধেক পুতুলকে দিতে হবে। ফাহাদ এবার বেশ বিপদে পড়ে গেল। খাবারের ব্যাগের দিকে তাকিয়ে একবার ঢোক গিলল, তারপর খুব বুদ্ধিমানের মতো মুখ করে বলল। এখনই প্রত্যেক সাইজের সারা হইয়া খাইয়া নিয়া বড় হমু, তারপর আমি তোমারে দেখা নিমো। আদনান হো হো করে হেসে উঠল। ফাহাদের এমন বাস্তবিক আর লোভী উত্তর শুনে ময়ূরীও আর হাসি চেপে রাখতে পারল না। আদনান ফাহাদকে কোলে তুলে নিয়ে বলল। ঠিক আছে বাঘের বাচ্চা, বড় হয়ে কি করবে সেটা তখন দেখা যাবে, এখন আগে চিপসটা সাবার করো। ময়ূরী মুচকি হেসে বলল। ফ্রেশ হয়ে আসুন ভাইয়া, খাবার দিচ্ছি আমি। আদনান বলল। অফিসেই খেয়েছিলাম ভাবি, রাতে একসাথে সবাই মিলে খাবো। তাহলে আপনি আপনার ঘরে গিয়ে বিশ্রাম নিন। আদনান মাথা নাড়িয়ে নিজের ঘরে ঢুকলো। মনটা বড্ড খারাপ। অফিসে হিমির সাথে একজোট ঝগড়া হয়েছে তার। তাকে পাত্রপক্ষ দেখতে আসবে আজ। একই বাড়িতে থেকেও কিছু করতে পারছে না বেচারা। দোতলা সেই একলা বারান্দাটা এখন আফিয়ার একমাত্র আশ্রয়। এখান থেকে বাহিরের আকাশ দেখা যায়, কিন্তু নিজের জীবনের অন্ধকার দেখা যায় না। মা বাবাহীন এই মেয়েটির জীবনে মাহাতাব ছিল বটবৃক্ষের মতো। 16 বছর বয়সে যখন এ বাড়িতে পা রেখেছিল, মাহাতাবের চোখে সেই মুগ্ধতা আফিয়াকে পূর্ণতা দিয়েছিল। মাহাতাব তাকে অনেক ভালোবাসে, একথা আফিয়া জানে, কিন্তু সেই ভালোবাসার মানুষটি যখন শান্তাকে ঘরে আনলো, তখন 23 বছর বয়সী আফিয়ার পৃথিবীটা চুরমার হয়ে গেল। তবে সবই যে একটা ষড়যন্ত্র ছিল। মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল। কালকে ময়ূরীরা বাড়ি ছেড়ে যাওয়ার পর বাড়ির কেউ স্বাভাবিক হতে পারেনি। আফিয়া এটাও জানতে পেরেছে মাহাতাব আর শান্তার বিবাহ ভেঙেছে কিছুদিন আগে। রাগের মাথায় মাহাতাব 3 তালাক দিয়েছিল শান্তাকে। আলোচনা হচ্ছে ডিভোর্স পেপার নিয়ে। এত কিছুর মাঝেও তার কোনো অনুভূতি কাজ করছে না আজ। আমার সংসার তো খেয়েই ছাড়লে বড় বউ। হঠাৎ পিছন থেকে শান্তার কণ্ঠস্বর শুনে পিছু ফিরল আফিয়া। আফিয়া শান্ত চোখে শান্তাকে পর্যবেক্ষণ করলো। শান্তার উস্কো খুস্কো চুল আর আগুনের মতো জ্বলতে থাকা চোখগুলো তাকে একটুও বিচলিত করলো না। সে খুব ধীরস্থিরভাবে মাথায় ঘোমটা টেনে দিয়ে বলল। সংসার কি আর অন্য কেউ খেতে পারে ছোট বউ? মানুষ নিজের সংসার নিজেই তিলে তিলে পোড়ায়। কারো ওপর দায় চাপিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু মুক্তি পাওয়া যায় না। শান্তা দাঁত কিরমির করে এগিয়ে এলো। ন্যাকামি করিস না বড় বউ। মাহাতাব আজ যে আমাকে ডিভোর্স পেপার পাঠাচ্ছে, এর পেছনে তোর কোনো হাত নেই বলতে চাস? তুই জানতিস মাহাতাব তোকে এখনও পাগলের মতো ভালোবাসে, আর সেই সুযোগটাই তুই নিলি। আফিয়া একটা ম্লান হাসি হাসল। বারান্দার রেলিংয়ে হাত রেখে বাইরে ধূসর আকাশের দিকে তাকিয়ে সে অত্যন্ত ভারী গলায় বলল। ভালোবাসা তো কাচের মতো ছোট বউ, একবার ভেঙে গেলে শত জোড়া দিলেও ফাটলটা রয়েই যায়। যে হৃদয়ে এতদিন আমার নাম লেখা ছিল, সেখানে তুমি জবরদস্তি করে বসতে চেয়েছিলে। মনে রেখো, শরীরের অধিকার জবরদস্তি করে পাওয়া যায়, কিন্তু মনের সিংহাসনটা কেবল ভাগ্যে থাকতে হয়। শান্তা চিৎকার করে উঠল। ভাগ্য? তুই ভাগ্য দেখাস আমাকে? তুই তো একটা এতিম মেয়ে। মাহাতাবের দয়ায় এই বাড়িতে পড়ে আছিস।
আফিয়া এবার শান্তার চোখের দিকে সরাসরি তাকালো। তার সেই শান্ত চাহনিতে এমন এক তেজ ছিল যে শান্তা কিছুটা থমকে গেল। আফিয়া বলল, মানুষ যখন হেরে যায় তখন সে অন্যের পরিচয় নিয়ে আঘাত করে। তুমি তো সব পেয়েছিলে, ঘর, বর, প্রতিপত্তি। তাও কেন মাহাতাবকে ধরে রাখতে পারলে না? কারণ তুমি ঘর গড়তে চেয়েছিলে প্রতিহিংসা দিয়ে, ভালোবাসা দিয়ে নয়। যে ঘর মিথ্যার ওপর দাঁড়ায়, ঝড়ের ঝাপটায় তার অস্তিত্ব সবার আগে বিলীন হয়। শান্তার রাগে কাঁপতে কাঁপতে চলে যাচ্ছিল। যাওয়ার আগে বলে গেল, দেখে নিস আফিয়া, তুইও সুখে থাকবি না। আফিয়া দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, সুখ তো আমি অনেক আগেই বিসর্জন দিয়েছি। রাতে আফিয়া গুটিসুটি পায়ে অরুণিমা বেগমের ঘরে এলো। ভদ্রমহিলা চুপটি করে বসেছিলেন। আফিয়াকে দেখেই সোজা হয়ে বসলেন। আফিয়া এগিয়ে গিয়ে পাশে বসলো। শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, মেজো আম্মা, ভাই কি কল করেছিল? অরুণিমা বেগম বললেন, হ্যাঁ, কথা হয়েছে একটু আগেই। ময়ূরীর সাথে হয়েছে? হ্যাঁ, আমায় একটাবার ময়ূরী ফোন করেনি, একদিনেই ভুলে বসে আছে আমাকে। অরুণিমা বেগম আফিয়ার মাথায় হাত রেখে বললেন, ওদের মনের অবস্থাটাও তো ভালো না মা। কটা দিন যাক, সব স্বাভাবিক হোক, তারপর না হয় মন খুলে কথা বলবে। আফিয়া মাথা নাড়ালো। আপনাকে কিছু এনে দেবো মেজো আম্মা? খাবেন কিছু? না, তুমি ঘরে যাও। মাহাতাব সে কখন থেকে ডাকছে তোমায়, শুনতে পাওনি? আফিয়া সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। নিজের ঘরের দিকে যেতে চাইলেও চোখ আটকে এলো মাহাতাবের ঘরে। সে নিজের ঘরে গেল। পুরো বাড়িটা আজ বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। চুপটি করে বসলো বিছানায়, হাঁটু জড়িয়ে ধরে উপরে স্থির হয়ে থাকা ফ্যানের দিকে তাকিয়ে রইল। তার কি ফ্যানের সাথে এখন ঝুলে যাওয়া উচিত, নাকি বিষ খেয়ে ঘরের এক কোণায় পড়ে থাকা উচিত, কিংবা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা উচিত? জীবন নিয়ে কতই না স্বপ্ন ছিল তার। স্বামী, সংসার, সন্তান, কিছুই আজ নেই। মাহাতাব তাকে একটাবারও সত্যি কথাটা বলেনি। দিনের পর দিন তাকে কষ্ট দিয়ে এসেছে। মাহাতাব নিজের ঘরে পায়চারি করছিল, আফিয়া তার ঘরে আসেনি। তার মানে নিজের ঘরে ঘাপটি মেরে আছে। সব ভুলে সে পা বাড়ালো বাহিরে। আজ বুক কাঁপছে বড্ড। আফিয়ার মুখোমুখি হয়ে সে বলবেটা কি, ক্ষমাই বা চাইবে কি করে? সে আফিয়ার ঘরের সামনে এসে লম্বা করে শ্বাস টেনে ভিজিয়ে রাখা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। আফিয়া কপাল কুঁচকে তাকালো। মাহাতাব দরজা আটকে এগিয়ে এসে আজ নিজ ইচ্ছে দূরত্ব রেখে বিছানায় উঠে বসলো আরাম করে। আফিয়া চুপ করে রইল। মাহাতাবের মনটা উসখুস করছে যন্ত্রণায়। কথা গুলিয়ে যাচ্ছে বারবার। শেষে নীরবতা ভেঙে বলল, ভালো আছো আফি? আফিয়া মুচকি হেসে নিভু স্বরে বলল, আজ বোধহয় অনেক দিন পর এই প্রশ্নটা করলেন। এমপি সাহেব বউকে ভোলেননি তাহলে? অপরাধীর ন্যায় মাথা নোয়ালো মাহাতাব। আর একটু এগিয়ে এসে বলল, ক্ষমা করে দাও না আফি, আমার যে কিছুটি করার ছিল না। আফিয়া ছলো ছলো চোখে বলল, মাহাতাব, আপনি আমায় একটাবার সব সত্য কেন বলতে পারলেন না? কেন সত্যি ঢাকতে আপনি অন্য এক নারীকে কবুল করেছিলেন? মাহাতাব দিশেহারা হয়ে আফিয়ার পা জড়িয়ে ধরল। আফিয়া হতভম্ব হয়ে সরে যেতে গিয়েও পারল না। কি হচ্ছে মাহাতাব? পা ছাড়ুন আমার। তুমি আমার কথা কেন শুনতে চাইছো না? যা শোনার সবই তো শুনেছি। আর কিছু বাকি আছে? আছে, খুব বাকি আছে। এই মাহাতাব সওদাগর তার স্ত্রী আফিয়াকে ছাড়া কখনো অন্য নারীকে ভালোবাসেনি, তাকে ছাড়া অন্য নারীকে কখনো স্পর্শ করেনি। আমি পাপ করেছি আফি, এটা সত্য, তবে আমার ভালোবাসায় কোনো কমতি কখনো ছিল না। ভালোবাসা আসলে কোনো শব্দের পিঠে শব্দ বসিয়ে সাজানো সংজ্ঞা নয়। ভালোবাসা হলো বুকের বাঁ পাশে জমে থাকা একখণ্ড অখণ্ড নীরবতা। এটি সেই অবাধ্য চিনচিনে ব্যথা যা নিঃশ্বাসের সাথে মিশে গিয়ে প্রতিটা রক্তবিন্দুতে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে। যখন আপনি কাউকে ভালোবাসবেন তখন দেখবেন আপনার নিজের জগৎটা হঠাৎ করেই ছোট হয়ে এসেছে, আর সেই মানুষটার অস্তিত্ব হয়ে উঠেছে আপনার পুরো মহাকাশ। ভালোবাসা মানে হলো কারোর রুক্ষ মেজাজ, গম্ভীর চাহনি আর একরাশ অবহেলার ভিতরেও এক চিলতে মায়া খুঁজে পাওয়া। এটি হলো সেই মায়াজাল যেখানে আপনি স্বেচ্ছায় ধরা দেন, যেখানে হেরে যাওয়ার মাঝেই লুকিয়ে থাকে এক স্বর্গীয় তৃপ্তি।
আপনার নিজের হাজারটা দুঃখ থাকলেও প্রিয় মানুষটার চোখের কোণে এক ফোঁটা জল দেখলে যখন মনে হয় আপনার পৃথিবীটা ওলটপালট হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন আপনি ভালোবাসার অতল সমুদ্রে ডুব দিয়েছেন। ভালোবাসা এক বিচিত্র দাসত্ব, যেখানে আপনি মুক্ত হয়েও পরাধীন। যখন আপনি জানবেন সেই মানুষটা আপনার কদর করছে না, হয়তো সে তার নিজের গাম্ভীর্যের আড়ালে আপনাকে আড়াল করে রাখছে, তবুও আপনার অবাধ্য মন কেবল তার ফেরার পথেই তাকিয়ে থাকবে। নারীর মন বড্ড বেঈমান, অন্তত এ কথা আফিয়ার পক্ষে এটাই হয়েছে। মেয়েটা এই কটা মাস কতই না যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে। স্বামী দ্বিতীয় বিয়ে করার পরও যখন রাতে ক্লান্ত হয়ে তার সঙ্গ চাইতে আসতো, তখন মনে হতো শরীরটা টেনে ছিঁড়ে ফেলতে। তখন মনে হয়েছিল হয়তো শরীরই সব। আসলেই কি তাই? শরীর সব হলে সর্বপ্রথম মাহাতাব শান্তার কাছেই যেত। সে তো ওই নারীকে কখনো ছুঁয়েও দেখেনি, এক বিছানায় থাকেনি, ভালোবাসার নজরে কখনো তাকায়নি। হয়তো কালই শান্তাকে তার ছোট খালার কাছে দিয়ে আসা হবে। আফিয়ার বড্ড খারাপ লাগলো মেয়েটার জন্য। সেও তো এ বাড়ির বউ ছিল, কিন্তু সুখ যে তার কপালেও সইল না। মধ্যরাত ঘনিয়ে ভোর হবে হবে ভাব। আফিয়া চাইলেও স্বামীর প্রতি জেদ ধরে রাখতে পারেনি। কেমন হাত পা জড়িয়ে ধরে ক্ষমা চাইছিল, কাঁদছিল, ভয়ে কেমন কথা গুলিয়ে যাচ্ছিল। তাহসিন তো যাওয়ার আগে সব প্রমাণ দিয়ে গেল, কি নিয়েই বা আর জেদ করবে সে। আজ বহুদিন পর আফিয়া নিজ থেকে কাছে এসেছিল মাহাতাবের। হালকা রঙের বিছানায় দুটো শরীর লেপ্টে আছে তখন। জানালার ওপাশে ভোরের সেই অস্পষ্ট ধূসর আলো তখন ঘরের ভিতরের ঘনীভূত অন্ধকারকে আলতো করে সরিয়ে দিচ্ছে। ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা, কেবল মাহাতাবের অনিয়মিত নিঃশ্বাসের শব্দ আফিয়ার কানের কাছে আছড়ে পড়ছে। আজ কত মাস পর এই পরিচিত উষ্ণতায় সে ফিরে পেল, অথচ এই উষ্ণতাই একসময় তার কাছে আগুনের মতো অসহ্য মনে হতো। আফিয়া অনুভব করল মাহতাবের বলিষ্ঠ হাত দুটো তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। ঘুমের ঘোরেও মাহতাব যেন তাকে ছাড়তে চাইছে না, ঠিক যেন হারিয়ে ফেলার ভয়ে ভীত কোনো এক অবুঝ শিশু। আফিয়ার খুব ইচ্ছে হলো মাহতাবের কপালে জমে থাকা সেই অবিন্যস্ত চুলে হাত বোলাতে। সে আলতো করে নিজের হাতটা তুলল। মাহতাবের তামাটে শরীরের উপর ভোরের আলো পড়ে এক আশ্চর্য আভিজাত্য ফুটিয়ে তুলেছে। আফিয়া মনে মনে হাসল। এটাই কি তবে সেই নারীর মন, যে মাহাতাবকে সে ঘৃণা করতে চেয়েছিল, যার প্রতি ঘৃণায় তার শরীর রিরি করত? আজ সেই মাহাতাবের বুকে মাথা রেখেই সে এক আশ্চর্য প্রশান্তি খুঁজে পাচ্ছে। শরীরের অধিকারের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে এই মনের টান। মাহাতাবের সেই কান্না ভেজা চোখ আর ভাঙা গলার আকুতি আফিয়ার ভিতরের সব পাথর গলিয়ে জল করে দিয়েছে। হঠাৎ মাহাতাব একটু নড়ে উঠল, ঘুমের ঘোরে ফিস ফিস করে ডাকল, আফিয়া, চলে যাবে না তো? আফিয়া কোনো উত্তর দিল না। সে মাহাতাবের বুকের বাঁ পাশে নিজের কান পাতল, যেখানে হৃৎপিণ্ডের ধকধক শব্দটা তাকে এক নিদারুণ সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। এই মানুষটার প্রতিটি স্পন্দন কেবল তাকেই ডাকছে। শান্তার কথা ভেবে তার বুকটা আবার একটু হাহাকার করে উঠল। আহারে মেয়েটা! মাহাতাবের পাশে থেকেও সে কোনো দিনও মাহাতাবের হতে পারেনি। ভালোবাসা আসলে এক আশ্চর্য বেইনসাফি। কেউ সব পেয়েও তৃপ্ত নয়, আর কেউ এক ফোঁটা মায়ের জন্য সারা জীবন মরুভূমি তৃষ্ণা নিয়ে বাঁচে। আফিয়া নিজের মুখটা মাহাতাবের ঘাড়ে আরও একটু ডুবিয়ে দিল। ভোরের এই স্নিগ্ধ আলোয় মাহাতাবের গায়ে সেই পরিচিত ঘ্রাণ তাকে মাতাল করে দিচ্ছে। কাল থেকে জীবনটা অন্যরকম হবে। শান্তা চলে যাবে, প্রমাণের সত্যতা সামনে আসবে, সমাজ কথা বলবে, কিন্তু এই অন্তর্মহলের চার দেওয়ালের ভিতরে তারা আবার সেই পুরনো আফিয়া আর মাহাতাব হয়ে উঠবে। আফিয়া আলতো স্বরে মাহাতাবের কানের কাছে ফিস ফিস করে বলল, কোথাও যাব না। আপনার অবহেলা সয়েছি, এখন আপনার এই গভীর আসক্তিটুকুও সয়ে নেব। মাহাতাবের শক্ত হাতের বাঁধন যেন আরও একটু দৃঢ় হলো। বিছানায় সেই হালকা রঙের চাদরে দুটি শরীর লীন হয়ে গেল ভোরের আসন্ন আলোর অপেক্ষায়। বিরহ আর অপমানের দীর্ঘ রাতের পর আজ যেন এক নতুন ভোরের সূচনা হলো তাদের জীবনে, যেখানে জেদ নয়, ভালোবাসাই শেষ কথা বলছে।
আশ্বিনের শেষ বেলা, ঢাকার আকাশে সাদা মেঘের ভেলাগুলো নীলিমার গায়ে আলসেমি করে ভাসছে। শহরের যান্ত্রিক ধুলোবালি জেদ করে তাহসিনের এই ফ্ল্যাটটিতে এখন বিকেলের নরম রোদ এসে পড়ল। তখন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল চারপাশ। তাহসিনের এই ফ্ল্যাটটিতে এখনও রঙের হালকা গন্ধ লেগে আছে। ড্রয়িং রুমের কোণে কয়েকটা কার্টন এখনও খোলা হয়নি। ময়ূরীর পরনে একটা সাধারণ সুতির শাড়ি জড়িয়ে জানালার পর্দাগুলো ঠিক করছিল। বয়স মাত্র 16, কিন্তু এই অল্প বয়সেই তার কাঁধে চেপে যে এক বিশাল সংসারের দায়িত্ব। ময়ূরী টাগর চোখে এখনও কৈশোরের চপলতা লেগে আছে, কিন্তু আঁচলে চাবির গোছে আর কপালে ছোট্ট টিপ তাকে এক পূর্ণাঙ্গ গৃহিণীর রূপ দিয়েছে। ফ্ল্যাটের অন্য পাশে হাসির শব্দ শোনা যাচ্ছে। ফাহাদ মেঝেতে বসে পুতুলের সাথে খেলায় মত্ত। তাহসিন অফিস থেকে ফিরল একগুচ্ছ কদম আর কিছু মিষ্টি নিয়ে। অক্টোবরের এই মাসে কদম মেলা ভার, তবুও সে কোথা থেকে যেন জোগাড় করেছে। দরজা খুলেই সে থমকে দাঁড়ালো। একদিকে তার আদরের ছোট শালা আর মেয়েটির খুনসুটি, আর অন্যদিকে জানালার ধারে দাঁড়িয়ে থাকা তার মায়াবী রূপসী স্ত্রী। তাহসিনের মনে হলো এই ইটের দেওয়ালের ফ্ল্যাটটি আজ আসলেও একটি ঘর হয়ে উঠেছে। তাহসিন ধীর পায়ে ময়ূরীর পিছনে গিয়ে দাঁড়ালো। ময়ূরী চমকে গিয়ে তাকাতেই তাহসিন হাসি মুখে ফুলের তোড়াটা এগিয়ে দিল। ময়ূরী লজ্জায় মাথা নিচু করল। আদনান তখনও ফেরেনি বাসায়। ময়ূরী ঘরে ঢুকলে তাহসিন পিছু যায়। ময়ূরী ফুলের তোড়াটা বিছানার এক কোণায় রেখে বলে, আপনার ভাই তো খাওয়া দাওয়া ছেড়ে দেবদাস হয়ে ঘুরছে। তাহসিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কিছু করার নেই। হিমিকে আজ বাসায় রেখেছে, দেখি একটাবার কথা বলে। ময়ূরী মাথা নেড়ে সায় দিল। রাতের জন্য ছুটল রান্নাঘরে। রান্না তেমন জানে না বলে তাহসিন ফ্রেশ হয়ে এসে দুজন মিলে যা পারল তাই করলো। ড্রয়িং রুম থেকে তখন বাচ্চাদের খিলখিলিয়ে হাসার শব্দ শোনা যাচ্ছে। তাহসিন হাসলো মনে মনে। রান্নার ফাঁকে ময়ূরীর কানের লতি ছুঁয়ে বলল, বেগম সাহেবা, আমায় বাবা ডাক শোনাবেন কবে? এমন সময় তাহসিনের এহেন কথায় মেয়ে এলো। মেয়েটা চোখ পাকিয়ে বলল, বড্ড বেহায়া হয়ে যাচ্ছেন অফিসার। তাহসিন ঠোঁট টিপে হাসলো। রাতে বাসায় হিমি এলো। আদনান চুপচাপ খাবার খাচ্ছিল। সবার খাওয়া দাওয়া শেষে তাহসিন হিমির সাথে বসলো ড্রয়িং রুমে। মেয়েটার মুখ ভার। লম্বা শ্বাস টানলো তাহসিন। বলল, দেখো, জোর দিয়ে তো কিছু বলতে কিংবা করতে আমি পারবো না, কিন্তু তুই তো জানিস আদনান তোকে ঠিক কতটা ভালোবাসে। হিমি বলল, এই ভালোবাসা আমি কবুল করি কিভাবে? তুই নিজে একটাবার ভেবে বল, ওর আর আমার বয়স দেখেছিস? বয়স দিয়ে ভালোবাসা হয় না। মুখে বললে এটা হয় না তাহসিন। আমার পরিবার আছে, ওর পরিবার আছে, আর লোকেই বা কি বলবে? নিজের চেয়ে ছোট একটা ছেলেকে আমি বিয়ে করেছি, ছেলে পাইনি বলে ওকে ফাঁসিয়েছি। আশ্চর্য, লোকে তোতে দুবেলা খাবার দিয়ে যাবে, আর ফ্যামিলিকে বুঝিয়ে বললেই বুঝবে। আমি আদনানের মা বাবার সাথে কথা বলবো। আর আমার? তাহসিন শান্ত হলো। বলল, শুধু বল তুই কে চাস? আদনানের সাথে সংসার করতে পারবে? হিমি উত্তর দিল না। আদনান ওর ঘরের সামনে বুকে হাত গুজে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হিমি নীরবতা দেখে যেন উত্তর খুঁজে নিল নিজেই। হনহন করে এগিয়ে এসে হঠাৎ হিমির হাতটা খপ করে ধরে ফেলল। ভরকে গেল সবাই। হিমি আশ্চর্য হয়ে বলল, হাত ধরেছিস কেন? আদনান উত্তর না দিয়ে তাহসিনকে বলল, কাজী অফিসে চল, ওর এই বালের ঢং আর সহ্য হচ্ছে না আমার। তাহসিন কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, তুই পাগল? ফ্যামিলিকে না জেনে বিয়ে করবে? তুই যাবি কি না? হিমি চিৎকার করার জন্য মুখ খোলার আগেই আদনান হঠাৎ কোলে তুলে নিল হিমির শুকিয়ে যাওয়া পাতলা শরীরটা। আটকে উঠল মেয়েটা। ময়ূরী হতভম্ব হয়ে তাহসিনের শার্ট ঝাঁকিয়ে বলল, আপনার ভাই আপুকে নিয়ে চলে যাচ্ছে তো? তাহসিন দীর্ঘশ্বাস ফেলে বউ বাচ্চা নিয়ে বের হলো বাসা থেকে। কি আর করার, কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে ওরা। হিমি কেঁদে কুটে বেহাল অবস্থা বানিয়েছে নিজের। গালের মধ্যে আদনানের দানবীয় হাতে ছাপ বসে আছে। কি মারটাই না মারল। খানিক্ষণ আগে যে আদনানের মুখ দিয়ে গম্ভীর, সেই আদনান এখন বাচ্চাদের মতো হই হুল্লোড় করছে একা একাই। মিষ্টি কিনে এনে খাওয়াচ্ছে রাস্তার বাচ্চাদের। ময়ূরীর মায়া হলো হিমির উপর। আহারে, তাকেও এভাবে জোর করা হয়েছিল, কিন্তু এখানে ব্যাপারটা ভিন্ন।
হিমি আদনানকে ভালোবাসে, তবে ময়ূরী তখন তাহসিনকে ভালোবাসতো না। সে ঘাড় উঁচু করে পাশে তাকালো। তাহসিন প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, বাচ্চা দুটো আদনানের সাথে। ময়ূরী একটু শরীর ঘেঁষে দাঁড়ালো ওর। তাহসিন চোখ নামিয়ে ময়ূরীর দৃষ্টিতে দৃষ্টি মেলালে ময়ূরী বলে, আমার ভালো লাগছে না, বাসায় যাব কখন? তাহসিন ময়ূরীর কাজ জড়িয়ে ধরে বলল। আদনানের ঘরে কাজ চলছে, শেষ হলেই যাব। বলতে বলতেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। আদনান, ফাহাদ আর পুতুলকে নিয়ে দৌড়ে গিয়ে গাড়িতে উঠল। খানিকক্ষণ পর এসে হিমিকে টানতে টানতে নিয়ে গেল। অথচ খোলা আকাশের নিচে তখন এক দম্পতি দাঁড়িয়ে, দুজনেই ভিজে একাকার হয়েছে। তখন রাস্তা ফাঁকা হয়ে এসেছে কয়েক মুহূর্তেই। রাত যে তখন অনেক হয়েছে। তাহসিন গলা বাড়িয়ে আদনানকে বলল বাচ্চাদের নিয়ে বাসায় চলে যেতে। আদনান বিনা বাক্যে রওনা হলো। গাড়ি ঘুরতেই ময়ূরী বলল, হেঁটে যাই, চলুন। তাহসিন মুচকি হেসে হাত ধরে ওর পাশাপাশি হেঁটে যায় শহরের সেই পিচঢালা রাস্তায়। ময়ূরীর গায়ে সেই বাসন্তী রঙা শাড়ি লেপটে এসেছে গায়ে। তাহসিন যে বড্ড অধৈর্য পুরুষ, বউ বলতে যে লোকটা পাগল, সেই লোক এই বৃষ্টি ভেজা রাস্তায় বইয়ের এই সৌন্দর্যে প্রকৃতির সাথেও ভাগ করে নিতে নারাজ। বলিষ্ঠ হাত জোড়া হঠাৎ করেই কিশোরীর সর্বাঙ্গ তুলে নিল। ময়ূরী লাজে সিটিয়ে এলো তাহসিনের বুকে। নববধূর ন্যায় কোলে তুলে নিয়েছে তাহসিন। ঠোঁটের কোণেই সেই মিষ্টি হাসিটুকু চওড়া হয়েছে বধূর লাজ দেখে। বিয়ের এতগুলো মাস পেরোলেও সেই প্রথম দিনের মতোই কাছে গেলে যেমন মুখখানা লাল হতো, ঠিক আজও তেমন রক্ত জমার ন্যায় গাল লাল হয়ে এসেছে। ময়ূরী চোখ তুলে একবার তাকালো তাহসিনের মনোমুগ্ধকর সেই দৃষ্টির দিকে। নিচু স্বরে বলল, অমন করে তাকাবেন না। তাহসিন বলল, তাহলে কি হয় বেগম সাহেবা? মৃত্যু হয়। আপনার ওই দৃষ্টি জোড়ায় হাজারবার খুন হয়েছি আমি। তাহলে আজ আরেকবার একটু অন্যরকম ভাবে খুন করবো তোমায়, ভালোবাসবে আমার মতো করে। ইস, কি বাজে কথা। তাহসিন শব্দ করে হাসল। বলিষ্ঠ সেই দেহের এক কোণে এক কিশোরীর ছোট্ট দেহ লুকিয়ে আছে। লাজে গুটিয়ে নিয়েছে নিজেকে। তাহসিন একবার বউকে দেখে হঠাৎ কণ্ঠে স্বর টানলো নরম করে, হালকা হাওয়ার মতন চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধব তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কমলো চিন্তা আমার। বৃষ্টির শব্দের ভিতর তাহসিনের কণ্ঠটা থেমে যেতেই ময়ূরী নিঃশ্বাস ফেলল ধীরে। শহরের আলো, ভেজা পিচঢালা রাস্তা আর এই গানের রেশ, সব মিলিয়ে মুহূর্তটা যেন স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি কোথাও আটকে রইল। তাহসিন ময়ূরীর নাকে নাক ঘষে বলল। ময়ূরী তখন আশ্চর্য হয়ে তাকিয়ে আছে মানুষটার দিকে। তাহসিন শেষবার ময়ূরীর কানের কাছে ফিসফিস করে বলল, শোনো মেয়ে কিসের বধূ, এ মেঘলা আকাশ আর বৃষ্টির ঘ্রাণে আজ তোমার মৃত্যু হবে আমার ছোঁয়ায়। আমার ছোঁয়া আমার দৃষ্টির মতোই নিষ্ঠুর। আদনানের ঘরটা আজ ফুল দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। তাহসিন অফিসের লোক দিয়ে কাজ করিয়েছে যতটুকু সময় পেরেছে। এরই মধ্যে হতছাড়া দুটো ফ্যামিলির অনুমতি না নিয়েই আকাম করে বসে আছে। ময়ূরী হাজার চাইলেও হিমিকে নতুন শাড়ি পরাতে পারেনি। মেয়েটা কাঁদছে এখনও। খারাপ লাগলো মেয়েটার। ঘর থেকে বেরিয়ে এলো তৎক্ষণাৎ। অন্যদিকে আদনান ফিসফিস করে ড্রয়িং রুমে তাহসিনের সাথে ময়ূরীর রান্নাঘরে ঢুকতেই আদনান ভীষণ নার্ভাস হয়ে বলল, প্রথম বিয়ে আমার, একটু আইডিয়া দে কিভাবে শুরু করব। তাহসিন একগাল হেসে সোজা ভাষায় বলল, এখন ঘরে যাবি, গিয়ে দু চারটে ভালো মতো কথা বলে তোর প্যান্ট। বাকিটুকু বলার আগেই আদনান ওর মুখ চেপে ধরল। সারা তোকে আমি ডিটেলসে বলতে বলেছি। তুই তো বললে বাসর কিভাবে করবে, তাই তো বলে দিচ্ছি এর উত্তর। আদনান দাঁত কটমট করে উঠে দাঁড়ালো। ময়ূরী তখন চা নিয়ে এসে দুজনের জন্য আদনানকে চলে যেতে দেখে বলল, ভাইয়া,
চা খাবেন না? আদনান নিজের ঘরের দিকে যেতে যেতে বলল। আপনার জামাইকে খাওয়ান, হতচ্ছাড়া মুখে কোনো লাগাম নেই। সে হনহন করে ঘরে ঢুকেই দরজা বন্ধ করলো। ময়ূরী কপাল কুঁচকে এগিয়ে এসে চা দিল তাহসিনকে, পাশে বসে বলল। আপনি আবার নিশ্চয়ই কোনো বাজে কথা বলেছেন, তাই না? তাহসিন নাক মুখ কুঁচকে বলল। আশ্চর্য, আমাকে জিজ্ঞেস করেছে বাসর কিভাবে করবে। এখন আমি যেভাবে বাসর করেছে সেটাই তো বলবো, তাই না? কটমট করে তাকালো ময়ূরী, হাত বাড়িয়ে তাহসিনের কান চেপে ধরে বলল। আপনার মুখে কি কিচ্ছু আটকায় না? আপনার মুখ আমি সেলাই করে দেবো, অসভ্য লোক। তাহসিন ব্যথায় খানিকটা কুকড়ে যাওয়ার ভান করে ময়ূরীর কোমর জড়িয়ে ধরল। ড্রয়িং রুমের আবছে আলোয় ময়ূরীর রাগী মুখটা দেখে সে মুচকি হাসল। তাহসিন ধীর স্বরে বলল। কান ছেড়ে ফেললে অফিসার কিন্তু আর কোনোদিন বেগম সাহেবের মিষ্টি কথা শুনতে পাবে না। তখন ভালো লাগবে তো? ময়ূরী কান ছেড়ে দিয়ে ঝাড়ি মেরে হাত সরিয়ে নিল, গাল ফুলিয়ে বলল। আপনাকে মিষ্টি কথা শোনানোর জন্য আমার বড্ড বয়েই গেছে। আমি ভাবি আপনি বুঝি অনেক বড় অফিসার, অনেক গম্ভীর আপনি, কিন্তু ঘরের ভেতর আপনি তো আস্ত একটা পাগল। তাহসিন চায়ের কাপে একটা দীর্ঘ চুমুক দিয়ে ময়ূরীর দিকে ঝুঁকে এলো। তাই চোখে তখন দুষ্টুমি ঝিলিক, ফিসফিস করে বলল। পাগল তো তোমার এই মায়াবী চোখের চাউনিই করেছে বেগম সাহেবা। আর আদনানকে আমি যা বলেছি সেটা তো চিরন্তন সত্য। বাসরের রাতে কোনো পুরুষ কি আর সাহেবী পোশাক পরে ভাব ধরে বসে থাকে? তুমি বলো, আমি কি চুপচাপ বসেছিলাম? ময়ূরী লজ্জায় এবার লাল হয়ে এলো। তাহসিনের এই সোজা সাপটা আর বেহায়া কথাগুলো সামলানো তার সাধ্যের বাহিরে। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু তাহসিন তার আঁচলটা আঙুলে জড়িয়ে টেনে ধরল। কোথায় যাচ্ছ? চা তো এখনো শেষ হয়নি। ময়ূরী আর চোখে একবার দরজার দিকে তাকিয়ে বলল। ছাড়ুন, ফাহাদ বা পুতুল যে কেউ চলে আসতে পারে, লজ্জা করে না আপনার? তাহসিন আঁচলটা আরও একটু টেনে ময়ূরীর নিজের কাছে নিয়ে এলো। তার তামাটে চেহারায় এক অদ্ভুত নেশা মেশানো হাসি। সে বলল। নিজের ঘরে নিজের বউকে কাছে টানতে আবার লজ্জা কিসের? ফাহাদ তো পুতুলকে নিয়ে ও ঘরে গল্প করছে। আজ এই বৃষ্টি ভেজা রাতে আদনান আর হিমের কথা বাদ দাও তো, নিজের নতুন সংসারের কথা ভাবো। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তাহসিনের এই লাগাম ছাড়া কথা আর কাজ সারা রাত চলবে। মেয়েটা বিরক্ত হয়ে ঘরে ছুটল পুতুলদের দেখতে। ওদিকে হিমি বসেছিল আদনানের বিছানায়। আদনান কপাল কুঁচকে ওর সামনাসামনি বসে হিমির নাক টানা দেখছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল। বাসর রাতে স্বামীকে সোহাগ না করে নাক টানছিস কেন? মেরে ফেলেছি তোকে? হিমি রেগে চোখ তুলল, দাঁত চেপে বলল। তুই কথা বলবি না শয়তান। দুনিয়ার মেয়ের অভাব পড়েছিল, আমার পেছনে কেন লাগতে হলো তোর? দুনিয়ার মেয়ের অভাব ছিল না, তবে তোর অভাব তো ছিল। হিমি মুখ ফিরিয়ে নিয়ে বলল। এই বিয়ে আমি মানি না, তালাক দিবি আমাকে। আদনান ওর কথায় পাত্তা না দিয়ে গলা ছেড়ে বলল। শোন, এটা আমার প্রথম বাসর, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিস। হিমি হতভম্ব হয়ে কিছু বলার আগেই আদনান সে উপায় বন্ধ করে দিল। বেচারা বাহিরে ভাব নিয়ে থাকলেও ভিতরে ঠিকই হারিয়ে ফেলার ভয় পেয়েছে। সে উপায় সে রাখবে না, আজই বন্ধ করবে ওই রাস্তা। শক্তপোক্ত পুরুষের সাথে হিমি পেরে উঠল না। কবুল করার স্বামীর কাছে শেষে ধরা দিল বৃষ্টি স্নাত রাতে। সোনালি রঙে রঙিন পুরো গ্রাম। হাট বাজারের দিন বলে বাড়ির মেঠো পথ ধরে শত মানুষের যাতায়াত। মধুকাল শ্বশুর বাড়ি যাবে ওয়াহিদের হাত ধরে। বাড়ির বড় দেওয়াল ভাঙা হয়েছে। ফরাজি বাড়ির চাচার বাড়ি আর তাদের বাড়ি একত্রিত করা হয়েছে। চাচি দেখভাল করবেন বক্করের। এখন মধু চিন্তামুক্ত। আব্বার কারণে বিয়ের এতদিন পরও তার শ্বশুর বাড়ি পা রাখা হয়নি। বাড়ির বড় উঠোনে সোনালি বিকেলে চেয়ার পেতে বসেছিল ওয়াহিদ। শবনম এসে তাকে মুড়ি মাখা দিল, বসলো ঠিক তার পাশে চেয়ারে। রান্নাঘরে মধু ব্যস্ত। আবার দোকানে গেছেন তিনি। আজকাল বাজারেই বেশি সময় কাটান। ওয়াহিদ শবনমকে দেখে বলল। শালি হলো আদি গরওয়ালি, ভাবছি তোমার বোনের সাথে তোমাকেও আমার বাড়ি নিয়ে যাব। শবনম খিলখিল করে হেসে উঠল। মধু রান্নাঘর থেকে কপাল কুঁচকে বলল। শুধু দুটো করলে হবে? একসাথে 4 বউ নিয়ে সংসার করুন। ওয়াহিদ চোখ বড় বড় করে বলল। সত্যি 4 বিয়ে করব। তাহলেই না নিজেকে পুরুষ মনে হবে? কেন নয়? বিয়ের পর আপনার বাড়িতে 4টে কবর খুঁড়ে রাখবেন। করব, খুলবো কেন? ও মা, আপনার 3 বউয়ের সাথে আপনি কবরে যাবেন না?
একা একা গেলে তো তারা কষ্ট পাবে, তাই না? শুকনো হাসলো ওয়াহিদ। বলদ বউটাও বেশ চালাক হয়ে গেছে, জামাইকে ভালোই নাকে দড়ি দিয়ে ঘোরাই। বিকেল শেষে রাত হলো, বক্কর ফিরলেন বাড়িতে। কথা হলো মেয়ের বিদায় নিয়ে। ভদ্রলোকের মনটা আজ বড্ড খারাপ। 3 সন্তানের এক সন্তানও তার কাছে থাকে না। ফাহাদকে তিনি রাখতে চেয়েও রাখতে পারেননি। ওইটুকু বাচ্চাকে তিনি কিভাবে সামলাবেন? আজ আছে তো কাল নেই, এই যে বরং নিরাপদ জায়গায় থাক। কাল রাতে বৃষ্টি হলেও আজ আকাশে পূর্ণিমা চাঁদ। বক্কর কবরে শিওরে রাখা আগরবাতিগুলোর দিকে তাকিয়ে রইলেন। ধোঁয়ার কুণ্ডলীগুলো যেন অতীতে ফিরে যাওয়ার এক একটি সিঁড়ি। পূর্ণিমার রূপলি আলোয় ফিরোজা বেগমের কবরের চারপাশটা এক অপার্থিব শুভ্রতায় ভরে উঠেছে। বক্কর গাছের সাথে হেলান দিয়ে ধীরস্থিরভাবে বসলেন। আজ তার কণ্ঠস্বর খুব নিচু, কিন্তু প্রতিটি শব্দ যেন কলিজার ভিতর থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। ফিরোজা, প্রকৃতির কি বিচিত্র নিয়ম দেখেছো? আমি তো এই বাড়ির বিশাল দেওয়াল তুলেছিলাম তোমাকে আগলে রাখবো বলে, কিন্তু আজ সেই দেওয়াল ভাঙলো, আর আমার সাজানো বাগান থেকেও একে একে সব ফুল ঝরে পড়েছে। তুমি তো জানো আমি কোনোদিন পরাজয় স্বীকার করতে শিখিনি, কিন্তু আজ পরাজয়টা যেন বড্ড বেশি আপন মনে হচ্ছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালেন। চাঁদের আলো তার ললাটের ভাঁজগুলোকে আরও স্পষ্ট করে তুলেছে। তিনি আবার বলতে শুরু করলেন। কাল মধু চলে যাবে। যে মেয়েটার পায়ের শব্দের অপেক্ষায় আমি প্রতিদিন সন্ধ্যার পর জানালার ধারে বসতাম, কাল থেকে সেই জানালাটা শুধু শূন্যতা রয়ে আনবে। কালকে আমাকে কঠিন বক্কর ফরজি বলে চেনে। তারা কি জানে পাথরের গায়েও শ্যাওলা জামে মায়ার টানে। ফাহাদকে নিজের কাছে রাখার মতো তীব্র ইচ্ছা ছিল আমার, অথচ নিয়তির কাছে আমি কতখানি অসহায়। নিজের রক্তের নিজের কাছে রাখার অধিকারটুকু আজ আমি বিসর্জন দিয়েছি শুধু ওদের ভালোর জন্য। মানুষ আসলে কত বড় একা তা নিজের আপনজনদের বিদায়ে সবচেয়ে বেশি টের পাওয়া যায়। বক্কর কবরের মাটির উপর আলতো করে হাত রাখলেন, যেন ওপাশ থেকে ফিরোজা বেগম তার হাতের স্পর্শ অনুভব করছেন। তিনি অশ্রু ভারাক্রান্ত কণ্ঠে কিছু জীবনবোধের উক্তি আওড়ালেন। জীবন বড় অদ্ভুত ফিরোজা। যে ঘরকে আমরা পূর্ণতা দিয়ে সাজাই, সময়ের স্রোতে সেই ঘরে একদিন শূন্যতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। আমরা আসলে কেউ কাউকে আগলে রাখতে পারিনি, শুধু মায়ের একটা অদৃশ্য শিকলে নিজেকে বেঁধে রেখে। তিনি আরও বললেন। মানুষের অহংকার কেবল তখনই চূর্ণ হয় যখন সে বুঝতে পারে বিশাল রাজপ্রাসাদে থাকলেও দিন শেষে তাকে একা একাই নক্ষত্র গণার মিছিলে সামিল হতে হয়। বক্কর একটু থামলেন, তারপর ধরা গলায় শেষবারের মতো বললেন। মধু যখন কাল ওয়াহিদের হাত ধরে মেঠোপথটা মারিয়ে যাবে, আমি হয়তো দূর থেকে দাঁড়িয়ে থাকবো। ফিরোজা, তুমি উপর থেকে ওর উপর নজর রেখো। তোমার মাহীন এই মেয়েটা বড় অভিমানী। ওয়াহিদ হয়তো ওকে আগলে রাখবে, কিন্তু বাবার হাতের সেই নির্ভরতা কি ও খুঁজে পাবে? আজ রাতে এই পূর্ণিমার চাঁদের সাক্ষী রেখে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সন্তানদের কাছে থাকতে পারলাম না, হয়তো এটাই আমার বড় শাস্তি। বক্কর ফরাজি আজ রাজা হয়েও এক পরম নিঃসঙ্গ ভিখারি। পরের দিন ঠিক সকাল সকাল বাড়ি হতে বের হলো ওরা। বক্কর ওয়াহিদের হাত মুঠোয় নিয়ে বললেন। আমার মেয়েকে বড় আশা নিয়ে তোমার হাতে তুলে দিয়েছি বাবা, ওকে কখনো কষ্ট দিও না। মধু টুকরে উঠল। বক্কর তবুও মেয়েকে ধরলেন না, শুধু মাথায় আলতো হাতে স্পর্শ করে বললেন। খুব খুশি হও, স্বামী সংসার যত্নে রেখো। মায়ের মতন মাঝে মধ্যে আব্বাকে এক পলক দেখতে এসো। এই ছিল তার শেষ বাক্য। মধু বিদায় নিতেই পুরো ফরাজি বাড়িটা খা খা লাগছিল। মধু, ময়ূরী, ফিরোজা বেগম কিংবা ফাহাদ কেউ নেই সেই মরুভূমিতে। এক বাবার ভাঙা মন পড়ে রইল সেখানে। তিনি ভেজা চোখে বাড়ির দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন। মৃত্যুর আগে একটাবার আমার সন্তানদের দেখার সুযোগ দিও আল্লাহ। তখন প্রায় মধ্যরাত। একা ঘরে বাচ্চারা ঘুমোতে পারবে না বলে তাহসিন বাচ্চাদের নিজের কাছে রেখেছে। আদনান হয়তো কিছুদিনের মধ্যেই নিজের ফ্ল্যাটে শিফট হবে। তার একটা বড় ফ্ল্যাট কেনা উচিত। মেয়েটাও বড় হচ্ছে,
কদিনই আর বাবা মায়ের সাথে থাকবে, আবার ফাহাদও বড় হচ্ছে। ময়ূরী পুতুলকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমোচ্ছে। অন্যদিকে ফাহাদ তাহসিনের গলা যেভাবে পেরেছে ওভাবেই পেঁচিয়ে ধরে ঘুমে ডুবে আছে। তাহসিনের চোখে ঘুম নেই, তার কাজ হাতে এসেছে এবার। খুব সম্ভবত বাংলাদেশের বাহিরে যাবে তার টিম। কয়েক মাস কিংবা বছরও লাগতে পারে মিশন শেষ হতে। দীর্ঘশ্বাস ফেলে পাশে ময়ূরীর মাথায় হাত বুলিয়ে দিল। এইটুকু মেয়ে দুটো বাচ্চার সাথে পড়াশোনা সামলাবে কি করে? সওদাগর বাড়ি যাওয়ারও তো উপায় নেই কোনো। যদিও এখানে আদনান আছে, তবুও তার এখন সংসার হয়েছে। সেই সংসার রেখে তাহসিনের সংসার দেখবেই বা কেন? ফরজের সময় ময়ূরী উঠেছিল। তাহসিন মসজিদ থেকে ফিরতেই তাকে গরম গরম চা দিয়ে সকালের নাস্তা বানালো। বেশ সময় লাগলো তাতে। সকাল 9টার দিকে তাহসিন ডাকলো তাকে ফ্ল্যাটের বড় বারান্দায়। বাচ্চারা আজ এখনও ওঠেনি। ময়ূরী আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে গেল। তাহসিনের পাশে গিয়ে দাঁড়াতেই তাহসিন কোমর সমান রেলিংয়ে হেলান দিয়ে ময়ূরীকে জড়িয়ে ধরে আবদ্ধ করলো শক্ত বুকে। ময়ূরী পিছু ঘুরে ঘাড় বাঁকিয়ে দেখলো তাকে। আজ আপনার মন এত ভার কেন? তাহসিন ময়ূরীর মুখের সামনে চলে আসা চুল কানের পিঠে গুজে দিয়ে বলল, তোমার সাথে আমার কথা আছে। বলুন। মন খারাপ করবে না একদম। মেয়েটা আতঙ্কে শুকনো ঢোক গিলে মাথা নাড়ালো। তাহসিন ময়ূরী চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। তার চোখের গভীরে একরাশ অনিশ্চয়তা আর মায়া খেলে যাচ্ছে। শান্ত স্বরে সে বলতে শুরু করলো, আমার পেশা সম্পর্কে অবশ্যই তোমার ধারণা আছে। আমার হাতে কাজ এসছে ময়ূরী। কাজটা খুব একটা সহজ নয়, আর তার চেয়ে বড় কথা, এটার গন্তব্য দেশের বাইরে। আমাকে কাল রাতে বের হতে হবে। কাজ শেষ হতে কতদিন লাগবে আমি নিজেও জানি না। কয়েক মাস হতে পারে, এমনকি বছরে পার হতে পারে। ময়ূরী চোখের মনি স্থির হলো। সে কম্পিত গলায় বলল, বছর? আমি আমি পুতুল আর ফাহাদকে নিয়ে এই ফ্ল্যাটে একা কি করে থাকবো? অন্তত কোথায় যাচ্ছেন সেটা তো বলবেন। তাহসিন ময়ূরীকে আরও নিবিড়ভাবে নিজের বুকের সাথে চেপে ধরল। রেলিংয়ের ওপাশে ঢাকার ব্যস্ত শহরটা তখন সজাগ হতে শুরু করেছে, কিন্তু তাদের বারান্দায় এক থমথমে নীরবতা। তাহসিন গম্ভীর গলায় বলল, শোনো ময়ূরী, এসবই অফিসার হিসেবে আমাদের কিছু শপথ নিতে হয়। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এটা এই মুহূর্তে পৃথিবীর কাউকে বলা আমার পক্ষে সম্ভব নয়। এমনকি তুমি যদি আমাকে কসম দাও, তবুও আমি মুখ খুলতে পারবো না। এটা আমার ডিউটি। তাহসিনের কথাগুলো ময়ূরীর কানে বিষের মতো লাগলো। বছরখানেক সময় আর যোগাযোগহীনতা, এই শব্দগুলো ষোড়শী মেয়েটার সাজানো দুনিয়াটাকে এক মুহূর্তেই তছনছ করে দিল। সে আর নিজেকে সামলাতে পারল না। তাহসিনের শার্টের কলারটা দুহাতে খামচে ধরে তার বুকের মাঝে আছড়ে পড়ল সে। অযোধ্যারায় কাঁদতে কাঁদতে বলতে লাগলো, না, আমি আপনাকে কোথাও যেতে দেব না। আপনার ওই চাকরি, ওই ডিউটি দিয়ে আমার কি হবে বলুন? আমি পুতুল আর ফাহাদকে নিয়ে এই জনশূন্য ফ্ল্যাটে কি করে থাকবো? আমাকেও সাথে নিয়ে চলুন, নয়তো চাকরি ছেড়ে দিন। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। তাহসিনের বুকের উপর ময়ূরীর কান্নার প্রতিটি ফোঁটা যেন তপ্ত সীসার মতো বিঁধছিল। সে ময়ূরীর পিঠে দুহাত দিয়ে জাপটে ধরে মাথাটা নিজের চিবুকের সাথে ঠেকিয়ে রাখলো। ময়ূরী তখন ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে, আদনান ভাইয়া চলে যাবে, আপনিও যদি না থাকেন তবে অন্ধকার রাতে ভয় করবে না আমার? আপনি তো জানেন আমি একা ঘরে ঘুমোতে পারি না। আল্লাহর দোহাই লাগে, আমাদের এভাবে ফেলে যাবেন না। তাহসিন ময়ূরীকে একটু আলাদা করে দুহাতে তার মুখটা আঁকড়ে ধরল। নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখে জল মুছে দিয়ে ধরা গলায় বলল, ময়ূরী, শান্ত হও। তুমি কাটলে আমি পা বাড়াবো কি করে? এসব অফিসার হিসেবে আমার ঘাড়ে দেশের দায়ভার দেওয়া হয়েছে। আজ আমি যদি আমার কর্তব্য অবহেলা করি, তবে হাজারো পরিবার বিপদে পড়বে। আমি তোমার স্বামী, কিন্তু তার আগে আমি এই দেশের একজন অতন্ত্র প্রহরী। তুমি কি চাও তোমার স্বামী একজন কাপুরুষ হয়ে ঘরে বসে থাকুক? ময়ূরী মাথা নেড়ে বারণ করলো, কিন্তু তার কান্না থামল না। সে হেঁচকি তুলে বলল, আমি অত দেশ বুঝি না, আমি শুধু আপনাকে বুঝি। আপনি ছাড়া এই ফ্ল্যাটটা তো আমার কাছে জেলখানা হয়ে যাবে। অন্তত বলুন কোথায় যাচ্ছেন? আমি কি একটু কল বা চিঠিও পাবো না আপনার? তাহসিন ময়ূরীর কপালে নিজের কপাল ঠেকিয়ে এক বুক হাহাকার নিয়ে বলল, না বউ, আমাকে এমন এক মিশনে যেতে হচ্ছে যেখানে আমার কোনো পরিচয় থাকবে না। আমি সেখানে তাহসিন নই, স্রেফ একজন সাধারণ মানুষ। হয়তো চাইলেও তোমার গলার আওয়াজ শুনতে পাবো না, কিন্তু মনে রেখো, আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমার নাম থাকবে। তুমি যদি ভেঙে পড়ো, তবে ফাহাদ আর পুতুলকে কে দেখবে? ফাহাদ তো তোমারই ভাই, ও কার মুখ চেয়ে থাকবে?
ময়ূরী এবার তাহসিনের কোমর জড়িয়ে ধরে অবুঝের মতো তার পেটে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। সে বুঝতে পারল এই অফিসারের সিদ্ধান্ত অটল। তাহসিন ময়ূরী চুলে বিলি কাটতে কাটতে ফিস ফিস করে বলল, আমার উপর বিশ্বাস রাখো ময়ূরী, তোমার দোয়া থাকলে আমি ঠিকই ফিরে আসবো। কোনো এক এমন ভোরে আবার তোমার জন্য একগুচ্ছ কদম নিয়ে বারান্দায় ফিরে আসবো। শুধু ততদিন নিজের আর বাচ্চাদের খেয়াল রেখো। ঢাকার সেই ব্যস্ত সকালে এক যান্ত্রিক শহরের কোলাহলের মাঝে বারান্দার ওই নিভৃত কোণে এক কিশোরী বধূ তার স্বামীকে হারানোর ভয়ে কুঁকড়ে রইল। আর এক অফিসার তার কর্তব্যের টানে নিজের কলিজার টুকরোটাকে ছিঁড়ে রেখে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। তাহসিনের এই প্রস্থান কি ময়ূরী জীবনে নতুন কোনো সাহসের জন্ম দেবে, নাকি একাকিত্বের এই দীর্ঘ রাত তাকে মানসিকভাবে তছনছ করে দেবে?